নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। রাজনীতি নিয়েই আলোচনা হবে আজকের ভিডিওতে। তবে আজকের ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। এতে আমি উৎসাহিত বোধ করছি। ঠিক এভাবেই পাশে থাকুন। আগামী দিনে আরো আমাকে সহযোগিতা করুন কমেন্ট করে, কি কি করে ভালো করা যেতে পারে। লাইক করুন, শেয়ার করুন আমার ভিডিওগুলো। যদি ভালো না লাগে সেটাও আমাকে পরামর্শ দিন, অতি অবশ্যই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো আজকের যে ভিডিও আলোচনা করব আমি, সেই ভিডিওতে কি কি থাকবে আপনাদের জানাই। যে রাজ্য নির্বাচন কমিশনে পক্ষ থেকে যে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে সেটা তো চলছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। মার্চ মাসেই কেন্দ্রীয় বাহিনী আসছে। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, কি বা করবে তারা, আর এতে কারা সুবিধে পাবে? ভারতীয় জনতা পার্টি, বিজেপি, তারা কি কিছুটা বাড়তি সুবিধে পেয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী চলে আসার ফলে? তাহলে কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাচ্ছে, তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে? এরকম বহু কিছু জলঘোলা হচ্ছে, আলোচনা চলছে। এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আজকে আলোচনা করার চেষ্টা করব আজকের আমার এই ভিডিওতে, যে এই কেন্দ্রীয় বাহিনী এলে আখেরে কার সুবিধে হবে, কার অসুবিধে হয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে যা যা হয়েছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওতে যাব, আজকের বিষয়ে যাব অতি অবশ্যই। তবে রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার প্রয়াণ হয়েছে, ঠিকই ধরেছেন, মুকুল রায়। তিনি আজকেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন তিনি রোগে ভুগছিলেন। স্মৃতিশক্তিও তার চলে গিয়েছিল, চলৎশক্তি তার কমে গিয়েছিল। মুকুল রায় রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন নেতা, যিনি খুব সহজেই সংগঠিত করতে পারতেন মানুষজনকে। তার সাথে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত। একটা সময় মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডও বলা হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সেকেন্ড ম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসে এই মুকুল রায়। আবার এই মুকুল রায়কে কেন্দ্র করেই ভাগ মুকুল ভাগ এই স্লোগানও শোনা গিয়েছে রাজ্যে। মুকুল রায় বিজেপিতে চলে গিয়েছিলেন। তারপরে তিনি প্রথমবার জীবনে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বিজেপির টিকিটে জিতেছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে। ওই নির্বাচনে মুকুল রায় শুধু নয়, মুকুল রায়ের যিনি বিরোধী প্রার্থী ছিলেন কৌশানী, তারও প্রচারে আমি গিয়েছিলাম কভার করতে। মুকুল রায়ের প্রচারে তো গিয়েইছিলাম, মিঠুন চক্রবর্তী এসেছিলেন তার প্রচার করতে। এমনকি ইলেকশনের দিনও, ওই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের ইলেকশনের দিনও আমি ছিলাম, মুকুল রায়ের সঙ্গে সঙ্গে ছিলাম। ইনফ্যাক্ট মুকুল রায় যে হোটেলে ছিল ওই হোটেলেই আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম। মুকুল রায় প্রথমবার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার আগে তিনি কখনো নির্বাচনে জেতেননি, কিন্তু রাজ্যসভার তিনি সদস্য ছিলেন। মনমোহন সিং এর আমলে তিনি রেল মিনিস্টার হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সবেই এ রাজ্যে ক্ষমতায় এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে আসা রেল দপ্তর পেয়েছিলেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী রেল ভাড়া বাড়িয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্টেপ ডাউন করতে বলেন, মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয় তখন। তো মুকুল রায় তিনি রেলমন্ত্রী ছিলেন সেই সময়। তো এহেন মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনিও বিজেপির সংগঠনে যোগ দেন। তৃণমূল কংগ্রেস থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে তিনি বেশ কিছু লোকজনকে বিজেপিতে যোগদান করান। বিজেপিকে বিশেষ করে যদি বলতেই হয়, 2021-এর বিধানসভা নির্বাচনে এই যে ভারতীয় জনতা পার্টি ৭৭টা আসন পেয়েছিল, তাতে দিলীপ ঘোষের পাশাপাশি কিন্তু মুকুল রায়েরও কম অবদান ছিল না। কিংবা 2019-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 18টা আসন পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু মুকুল রায়ের অবদান ছিল, অনেকটাই ছিল। তো এহেন মুকুল রায় বিধানসভা ভোটে জেতার পরে পরে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। তাকে বেশ কিছু কমিটিতে, মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে তাকে রাখাও হয়। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাথা করা হয়, যদিও তখন শুভেন্দু অধিকারীরা বিরোধিতা করেছিলেন যে মুকুল রায় তো তৃণমূলে চলে গেছে, তাহলে কেন? অর্থাৎ আবার স্পিকার বলেন যে না, মুকুল রায় তো বিজেপিতেই রয়েছেন। এই বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, মুকুল রায় একবার বলেই ফেলেছিলেন যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। তা নিয়ে
রাজ্য রাজনীতিতে কম শোরগোল হয়নি। যাই হোক, এমন একজন নেতার এভাবে প্রয়াণ চলে যাওয়াটা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে কিছুটা তো প্রভাব পড়বে, যদিও বেশ কয়েকদিন আগে থেকে তিনি অন্তরালে চলে গিয়েছেন, যেহেতু ফলত সেটা অনেকটা তার এফেক্ট অনেকটা স্তীমিত, তবে নিঃসন্দেহে তার পরিবারে তো কিছু তো এফেক্ট হবেই। পরিবারের সকলকে সমবেদনা জানাই। তো এবার আসি আজকের ভিডিওতে। নির্বাচনী নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, এসআইআর প্রক্রিয়া চলছে, আর এখন তো একেবারে বিচারক বা বিচারপতিদের তত্ত্বাবধানে, হাইকোর্টের বা বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এসআইআর এর যে শেষ পর্বের কাজ বাকি রয়েছে সেটা চলবে, যেটা মানে বৈঠক টৈঠক হয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি এই গোটা বিষয়টি দেখে নেবেন, বিচার বিভাগীয় আধিকারিক বা জুডিশিয়াল অফিসার নিয়োগ করবেন। ইতিমধ্যে তিনি মিটিং করেছেন, গতকাল মিটিং করেছেন, আজকেও একটি ভার্চুয়াল মিটিং রয়েছে। কলকাতা হাইকোর্ট প্রত্যেকটি জেলাতে 3 সদস্য করে কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটিতে কারা থাকছেন? জেলা জজ, জেলা শাসক এবং পুলিশ সুপার, যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে এখনো পর্যন্ত যেগুলো শুনানি বাকি রয়েছে বা যেগুলো আপলোড হয়নি যে তথ্যগুলো, সেগুলো খতিয়ে দেখবেন যে কোথায় কি গন্ডগোল রয়েছে। এছাড়াও এই কমিটির কি দেখার কথা, দেখবে কি শুনানি কেন্দ্রের পরিকাঠামো, নিরাপত্তা, এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে কোথাও অসুবিধে হচ্ছে কিনা সেটা তারা খতিয়ে দেখবেন। তো এই এসআইআর প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্ট বলেছে 28শে ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশ করতে, যদিও 28শে ফেব্রুয়ারির মধ্যে কোনোভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বলেছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হোক, অর্থাৎ যা যতদূর হয়েছে 28 তারিখের আগে পর্যন্ত যতদূর হবে সেইটা ফাইনাল রোল বার করে দেওয়া হোক, তারপরে আরো কিছু মানে যদি বাকি থেকে যায় সেটা আবার পরে বার করা হবে কয়েকদিন পরে। অর্থাৎ যত এই প্রক্রিয়া পেছবে ততই কিন্তু নির্বাচনের ঘোষণাটাও পেছবে। মনে করা হচ্ছে যে মার্চের ফার্স্ট উইকে হয়তো ঘোষণা হয়ে যেতে পারে এ রাজ্যের নির্বাচন। এ রাজ্যের নির্বাচন 2-3 দফাতে হতে পারে, কেউ বলছেন সর্বাধিক 4 দফাতে নির্বাচন হতে পারে। যদি তাই হয় সেটাই হবে, কিন্তু এই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হোক চায় না হোক, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। যেটা জানা যাচ্ছে যে মার্চে 480 নির্বাচনী মানে ঘোষণা হওয়ার আগেই, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। এক একটি কোম্পানিতে 100 থেকে 250 আধা সামরিক বাহিনী থাকে, এটা ডিপেন্ড করে। তো ধরে নেওয়া যেতে পারে প্রায় 35,000 থেকে শুরু করে 50,000-এর কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে মার্চের মধ্যেই। 2 দফাতে এই কেন্দ্রীয় বাহিনী আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10ই মার্চ আরো 240 কোম্পানি। এরপরে তো যদি নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়েই যায় তাহলে আরো আসবে কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী আসবে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে যত খুশি কেন্দ্রীয় বাহিনী আসুক, 480 কেন, 1000 কোম্পানি আসুক, 2000 কোম্পানি আসুক, কিচ্ছু হবে না। সবাই জানে, যে সবটাই জেনে গিয়েছে সবাই, যে আসলে হচ্ছে সুপ্রিম কোর্টই সুপ্রিমো, বাকি সবাই মানে এসেও কিছু হবে না আর কি। তৃণমূলের বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এমনটাই। বিজেপির সুকান্ত মজুমদার তিনি বলছেন যে নির্বাচন কমিশনও জানে যে রাজ্যের কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ, সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে। এবার এই কেন্দ্রীয় বাহিনীরা কি করবে? এরিয়া ডমিনেশন করবে, যেখানে স্পর্শকাতর এলাকা যে জায়গাগুলো সেখানে যাবে। কমিশন মনে করছে এই যে 28 তারিখে ফাইনাল রোল বেরোবে, যতটুকুই কাজ হোক না কেন, তারপরেও কিন্তু অশান্তি হওয়ার একটা আশঙ্কা তারা করছেন। সেই কারণেই এই কেন্দ্রীয় বাহিনী আসলে নিয়ে আসা হচ্ছে, কারণ 28 তারিখের পরেই তো 28শে মাস, ফেব্রুয়ারি পরে মার্চ, সে কারণেই কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে। কারণ অনেকের নাম হয়তো বাদ যাবে, অনেকের হয়তো নাম নিয়ে একটা গন্ডগোল হবে, কেউ এর মধ্যে উস্কানি দেওয়ার চেষ্টা করবে, একটা অশান্তি হওয়ার আশঙ্কা কিন্তু রাজ্য জুড়ে করছে কমিশন। সে কারণেই এই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চলে আসছে মার্চের শুরুতে। এখন এই কেন্দ্রীয় বাহিনী চলে আসা মানেই কি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়া? দেখুন, এটা কিন্তু নয়, আসলে এটা নয়। কিন্তু এটাও ঠিক যে একে একে আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 মাস ধরে রাজ্য সরকারের একাধিক আধিকারিকদের কাজ করতে হচ্ছে, স্কুল টিচারদের কাজ করতে হচ্ছে কমিশনের হয়ে। ফলত প্রচুর সমস্যা হচ্ছে রাজ্য সরকারের,
বা রাজ্য সরকারি স্কুলগুলোতে পড়াশুনো প্রায় লাটে উঠেছে, কারণ এই বিএলওরা সবাই স্কুল টিচার, অঙ্গনওয়াড়ির কর্মী, বিভিন্ন জায়গাকার লোকজন রয়েছে, সরকারি আধিকারিক তারা। ফলত রাজ্য সরকারের কাজ থেকেও অনেক বেশি করে নির্বাচন কমিশনের আন্ডারেই এরা চলে গিয়েছেন অলরেডি। এবার এসআইআর এই ফাইনাল রোল বেরিয়ে গেলে আরো বেশি করে তারা আধিকারিক চাইবেন এবং কমিশনের ক্ষমতা আরো বাড়বে, কারণ দিনক্ষণ ঘোষণা করতে হবে। আর যদি তা না হয়, আরো যদি ফাইনাল রোলটা পেছলে তো একটা নির্দিষ্ট সীমা আছে, কারণ ওদিকে আবার বিধানসভার শেষ হয়ে যাবে, বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তখন কি করতে হবে? রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করতে হবে। আবার এই রাষ্ট্রপতি শাসন জারি হলে কার সুবিধে কার অসুবিধে সেটা নিয়ে না পরে অন্যদিন আলোচনা করা যেতে পারে। কিন্তু যদি সেটা নাও হয়, তাহলেও ওই কেন্দ্রীয় বাহিনী চলে আসার ফলে একটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে এই কেন্দ্রীয় বাহিনীরও কিছুটা প্রভাব থাকতে পারে। এখন এই কেন্দ্রীয় বাহিনী চলে আসা মানেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি নয়। অশান্তি হলে রাজ্য যাতে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারে সে কারণে পাঠানো হচ্ছে, অন্তত স্বরাষ্ট্র মন্ত্রক বা কমিশনের তো তেমনটাই বক্তব্য। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী কি কাজ করলেই বিরোধীরা সেখানে কেল্লাফতে করে দিতে পারে? কেন্দ্রীয় বাহিনী এলেই কি বিরোধীরা কেল্লাফতে করবে? রাজ্যের যে শাসক দল তাদের ক্ষমতা কমে যাবে, রাতারাতি তারা ভোটে হেরে যাবে? এটা কিন্তু নয়। গত কয়েক বছরের যে রেকর্ড, মানে গত কয়েকটা নির্বাচনের যা রেকর্ড বলছে, সেদিকে তাকালে দেখা যাবে 2016 সালে 1000 কেন্দ্রীয় মানে বাহিনী এসছিল। তাতে ভোটে কি ফলাফল হয়েছিল? 2016-তে তৃণমূল কংগ্রেস 11টা আসন জিতেছিল। 2019-এর লোকসভা নির্বাচনে 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তৃণমূল কংগ্রেস পেয়েছিল এখানে 22টা আসন। 2021-এর বিধানসভা নির্বাচনে 1000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। আর কাশ্মীরেও মনে হয়, জম্মু কাশ্মীরে ওখানে মনে হয় এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে না। তাতে কি হয়েছিল? তৃণমূল কংগ্রেস পেয়েছিল 213টা আসন, বিজেপি পেয়েছিল 77টা আসন। 2024-এ এই লোকসভা নির্বাচন হলো, 920-রও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। ফলাফল তৃণমূল কংগ্রেস 29, বিজেপি 12টা। এর আগে বিজেপি 18টা পেয়েছিল, কমে 12তে চলে এসেছিল। এই জায়গাতেই বিজেপির অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে তো ব্যবহার করে বা তাদেরকে নিয়ে যায়, কাজ করতে নিয়ে যায় তো রাজ্য পুলিশ, কারণ তারা এই রাজ্যের অলি গলি চেনেন না, কোন জেলায় কোথায় কি কোন বুথ রয়েছে সেটা তাদের পক্ষে জানা সম্ভবই নয়। তো রাজ্য পুলিশ তাদেরকে পরিচালনা করে। অভিযোগ যে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ঠিকঠাক করে ব্যবহার করে না, কোথাও একটা জায়গায় বসিয়ে রাখে, খাওয়া দাওয়া দেয়, খাবার দাবার দিয়ে তাদেরকে এমন ভাবে ব্যবহার করে। এর আগে দেখা গিয়েছে হাজারদুয়ারিতে ঘুরে বেড়াচ্ছে, কেউ শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, বটগাছের তলায় বসে থাকছে, আর ওইদিকে ভোট লুট হয়ে যাচ্ছে, এমনটা অভিযোগ বিজেপির। বা বামেরাও অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী আসে ঠিকই, কিন্তু ব্যবহার করা হয় না। আবার শীতলকুচির মতন জায়গাতে দেখা গেছে যে সামান্য অশান্তিতে কেন্দ্রীয় বাহিনী গুলি ছুড়ে দিয়েছে, তাতে কারো মৃত্যুও হয়ে গেছে। ফলত আবার গত নির্বাচনে অভিযোগ উঠছিল যে কেন্দ্রীয় বাহিনী মহিলাদের শ্লীলতাহানি করছে, হাত ধরে টানাটানি করছে, জল খেতে গিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছে, এরকম নানান অভিযোগ উঠেছিল এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গত মানে আমি বলছি 2024-এর নির্বাচনে আমরা যখন স্টুডিওতে আলোচনায় বসে এই ধরনের প্রচুর অভিযোগ পেয়েছি। ফলত কেন্দ্রীয় বাহিনী এলো মানেই বিজেপি একেবারে হই হই রই রই করে জিতে যাবে আর তৃণমূল কংগ্রেস হেরে যাবে, বিষয়টা কিন্তু এতটা সরল নয়। এর পেছনে আরো অনেক কিছু ফ্যাক্টর আছে। একটা ভোটে জিততে গেলে সাংগঠনিক শক্তিটা বড় ব্যাপার। এখন নির্বাচন 3 দফায় 4 দফায় যদি হয়, বিজেপির পক্ষে এত বুথ এজেন্ট কি রয়েছে যেটা তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা রয়েছে? দেখুন, তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা বাড়ছে, একের পর এক নেতারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। বিষ্ণুপ্রসাদ শর্মা, অনন্ত মহারাজ, কালকে তো দীপেন্দু বিশ্বাস তিনি জয়েন করলেন, যিনি বিজেপিতে চলে গিয়েছিলেন, মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গে ছিলেন না, আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ফলত তৃণমূল কংগ্রেসের শক্তি বরং বাড়ছে, সিপিএম থেকে প্রতিকুল রহমান চলে এলো, বিজেপির শক্তি কিছুটা কমছে, আরো যা ছিল তার থেকেও কমছে। অর্থাৎ 2021-এ যে 77টা আসন পেয়েছিল, যেটা কমে কমে এখন 65, সেই সংখ্যাও কি পেরোতে পারবে বিজেপি? এই আশঙ্কাও কিন্তু
রাজ্যবাসী বা রাজনৈতিক মহলের একাংশের মধ্যে ঘোরাফেরা করছে। এখন এই কেন্দ্রীয় বাহিনী আসার পরে পরে কি করে ব্যবহার করে কমিশন বা রাজ্য পুলিশ, তারা কিভাবে পরিচালনা করে, আরো কত কেন্দ্রীয় বাহিনী আসে, সেদিকে অতি অবশ্যই নজর রাখতে হবে। আর এ নিয়ে তখন আরো আলোচনা করা যাবে। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, ভালো না মন্দ, সেটা জানাবেন। অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।